প্রবাসীদের যে আয়টা আছে এখানে, এটা তো আমরা মনে করি এটাই এখন প্রধান আয়, এটাই বড় আয়। এটাকে যদি সরকার বিবেচনা না করে, এটা সরকারের ব্যর্থতা। আমরা আমরা আসলেই জাতি থেকে মির্জাফর আজকে একটু হিসেব নিকাশ করেন। আমরা 17টা বছর এদেশে কথা বলতে পারি নাই, যেহেতু তারা পাকিস্তানের সঙ্গে পারে নাই। এই আক্রমণটুকু, এই রাগটুকু আমাদের উপর ছাড়বে। আমরা ইচ্ছে করলে এই বাংলাদেশকে আমেরিকা বা জাপানের মতো উন্নত রাষ্ট্র করতে পারবো না, সময় লাগবে। বিএনপি এখন কি এমন ঠেকা পড়ছে, তাদের কি এমন প্রয়োজন হয়েছে, তাদের ক্ষমতা যেতেই হবে। আমরা প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। সেটা আমি সম্ভবত ১৯৭৫ সালের পর থেকেই প্রবাসীদের ভূমিকা বাংলাদেশের অর্থনীতিতে। কিন্তু আজ পর্যন্ত আমরা ভোটাধিকার পেলাম না। আমাদের মানুষের সবচেয়ে বড় অধিকার কিন্তু ভোটাধিকার। কিন্তু ও শুধু বলেই আসছে যে ভোটাধিকার দেওয়া হবে, পরিকল্পনা করা হবে, অনেক কিছুই করা হবে। কিন্তু প্রবাসীরা দিয়ে যাচ্ছে। কিন্তু প্রবাসীরা কিন্তু বিনিময়ে পাচ্ছে না দেশে একটা শান্তিপূর্ণ অবস্থান। দেশের মানুষ শান্তিতে আছে। আমাদের ভোট চাই না। আমরা যদি দেশের মানুষ ভালো থাকে, দেশকে নিয়ে যদি আমরা বাইরের দেশে গর্ব করতে পারি, সেটাও আমাদের অনেক বড় পাওয়া। ভোটাধিকার না পেলে কিন্তু কোনো অধিকারই বাস্তবায়ন হচ্ছে না। কোনো কিছু প্রত্যাশা পূরণ হচ্ছে না। আ সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিতে সরকারের আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বিশেষ করে ফজল স্যার আছেন, আমানুল্লাহ ভাই, আপনি অবশ্যই একটা মানবিক মানুষ। যদি আপনি মানবিক মানুষ না হতেন, প্রবাস থেকে এই সময়টুকু ব্যয় করে দেশের মানুষের পক্ষে কথা বলার জন্য আপনি হয়তো সক্ষম ছিলেন না। আজ আমরা বাংলাদেশিরা এখানে আমরা জন্মেছি, লালিত পালিত হয়ে মৃত্যুবরণ করি। সুতরাং এই দেশটাকে ভালোবাসা আমাদের পরম এবং নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। এই দায়িত্বের জায়গা থেকে আপনাকে বলতে চাই, প্রবাসীরা তো আমাদের একটা প্রধান আয়ের উৎস। যদি আপনি একটু হিসেব নিকাশ করে দেখেন আমানুল্লাহ ভাই, এখানে দেখবেন যে প্রায় ২০ কোটি জনসংখ্যার এই দেশ বাংলাদেশ। আর এই জনসংখ্যার এই যে বিশাল একটা ভারিত্ব বাংলাদেশ কিন্তু বহন করার মতো সক্ষমতা ছিল না। প্রবাসীদের যে আয়টা আছে এখানে, এটা তো আমরা মনে করি এটাই এখন প্রধান আয়, এটাই বড় আয়। এটাকে যদি সরকার বিবেচনা না করে, এটা সরকারের ব্যর্থতা। আমরা তো মীর জাফরের দল, কারণ মীর জাফর তো এমন এক জাতি ছিল যে, দেখেন ভাই, আমরা ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির প্রান্তরে আমাদের ৫০,০০০ সৈন্য দাঁড়িয়েছিল, অথচ লর্ড ক্লাইভের মাত্র ৩,০০০ সৈন্য, এদেশীয় ২,০০০ সৈন্য, ৫,০০০ সৈন্য সমন্বয়ে একটা বাহিনীকে, বিশাল বাহিনীকে পরাজিত করলো। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম। এই জন্য লর্ড ক্লাইভ ক্রুর হিসেবে বলছিল, যদি এই বাঙালিরা একটি করে মাত্র ঢিল আমাদের সত্য, তবেই আমরা মারা যেতাম, আমরা ভেনিস হতাম। অথচ আমরা এই কাজটি করিনি। আমরা আমরা আসলেই জাতি থেকে মির্জাফর আজকে একটু হিসেব নিকাশ করেন। আমরা 17টা বছর এদেশে কথা বলতে পারি নাই, চায়ের দোকান গিয়ে বাক শক্তি দিয়ে কথা বলতে পারি নাই, বাক স্বাধীনতা দূর দূরের কথা। এখানে আমরা আহ দেশের মানুষের জন্য কথা বলতে পারে নাই, ভালো কিছু কথা বলতে পারে নাই, সরকারের একটু আলোচনা সমালোচনা করতে পারে নাই। সেখান থেকে আমরা অনেকটা দূরে ছিলাম। আর এরপর আস্তে আস্তে আমরা মনে করছিলাম যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটা নতুন ফ্যাসিবাদী সরকারকে আমরা হটাইলাম, আবার একটা স্বস্তি পাবো, এদেশে বাক স্বাধীনতা ফিরে পাবো, আমরা আমাদের মন দিয়ে কথা বলতে পারবো, আমাদের দেশকে আবার সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমাদের এই জনগণ, আমাদের ছাত্র জনতারা দায়িত্ব নেবে। কিন্তু পরক্ষণে কি দেখলাম, কিছুদিন যেতে না যেতেই ছাত্ররা নিজেরা একটা দল গঠন করলো। তারা ইচ্ছে করলে, আমানুল্লাহ ভাই একটু হিসাব নিকাশ করেন, তারা ইচ্ছে করলে তাদের যে সক্রিয় শক্তিটুকু ছিল, এই শক্তি দিয়ে সকল সকল দলকে তারা শাসন করতে পারতেন। বিএনপি কে আজকে শাসন তারাই করতে পারতেন, আওয়ামী লীগ তো দূরের কথা চলে গেছে, জামাতকে শাসন করতে পারতেন, কিন্তু তারা সেই অবস্থান থেকে দূরে সরে আসলো। কারণ একটাই, লোভ, লালসা। এই উঠতি বয়সের ছাত্রদের হয়তো টাকার লোভ ছিল, সেই লোভ সামলাইতে পারলেন না, এই টাকার কাছে আমরা সবসময় জিম্মি হয়ে পড়ি। এটাই আমাদের একটা চরিত্রের দূল। আমানুল্লাহ ভাই, আপনাকে একটা স্পষ্ট করে কথা বলি, যদি বাংলাদেশের রাজনীতিতে শুধু টাকার বিচারটা না আসতো, টাকা ক্ষমতায় গেলে পরে টাকা আসবে এই চিন্তাটুকু না আসতো, বাংলাদেশের কোনো মানুষই রাজনীতি করতো না।
আমি ফজল স্যারকে অসম্ভবভাবে সম্মান জানাই। তিনি অরাজনীতি একটা মানুষ হয়ে যে মানুষের জন্য কল্যাণ করেছেন, এরকম মানুষ বাংলাদেশে অসম্ভব আছে। আমরা চোখে দেখি না। সাদা মনের মানুষ আছে। আপনি যেমন সাদা মনের মানুষ, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি মানুষের জন্য, এই দেশের মানুষের পক্ষে কথা বলবেন। এরকম মানুষ আছে। আমি একটা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি। এখানকার মানুষের অনুভূতিগুলো আমি বুঝবার চেষ্টা করি। আজকে দেখেন, ইউনূস সরকার মানুষের কল্যাণের জন্য যতটা চেষ্টা করতেছে, বিশেষ করে বাংলাদেশের যে একটা আমরা পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের কাছে অনেকটা আগ্রাসী, যেহেতু তারা পাকিস্তানের সঙ্গে পারে নাই, এই আক্রমণটুকু, এই রাগটুকু আমাদের উপর ঝাড়বে, সেই প্রেক্ষাপটে ইউনূস সরকার অনেক কিছু করেছেন এগুলো না জাতীয় প্ল্যাটফর্মে আমি বললাম না। বাংলাদেশের মানুষ এখন সচ্ছল অবস্থায় আছে। এখানকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম অনেকটা কমে গেছে। এরপরেও আপনি দেখবেন রাজনীতির দলগুলো শুধু এই চাচ্ছে, নির্বাচন চাচ্ছে। ভাই, একটা অনিয়মকে যদি আপনি নিয়মের মধ্যে আনেন, একটু তো সময় লাগবে। যেহেতু আমরা 17টা বছর একটা অনিয়মের ভেতর ছিলাম, এই এবং তারা আরো বলছিল 41 সাল পর্যন্ত থাকবে। এই সময়টা যদি পর্যন্ত আমরা দিতে পারি, বিএনপি এখন কি এমন ঠেকা পড়ছে, তাদের কি এমন প্রয়োজন হয়েছে, তাদের ক্ষমতা যেতেই হবে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় গেলে পরে তাদের যে হাত শূন্য হয়ে গেছে, এই শূন্য হাতকে পূর্ণ করার জন্য টাকার দরকার। ক্ষমতা তাদের মূল উদ্দেশ্য নয়। ক্ষমতায় গেলে পরে 5 কোটি টাকা কিভাবে আগামী 5 বছরে 500 কোটি টাকাতে উপার্জিত করা যায়, সেই চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা করলে পরে বাংলাদেশের কোনো রাজনীতিবিদরাই ঠিক থাকবে না। এদের মূল টার্গেট হচ্ছে টাকা পয়সা এবং রাত্রে নারী গাড়ি বাড়ি নিয়ে এদের একান্ত চিন্তা ভাবনা।